হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন আর কি। তো আমরা প্র্যাকটিক্যাল যেভাবে করতে হয় ঠিক ওইভাবেই আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেলবো। তো প্রথমে আমাদের হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা কি লিখি, তত্ত্ব লিখি, এরপর হচ্ছে পদ্ধতি লিখি, এরপর হিসেব নিকাশ করি। তো এই প্রশ্নের জন্য আমাদের তত্ত্ব লেখার প্রয়োজন হবে না, আমাদের মূলত যেটা বের করতে হবে যে আপেক্ষিক তাপ। ঠিক আছে, তরলের কি আপেক্ষিক তাপ নির্ণয় করতে হবে। তো এই আপেক্ষিক তাপকে দ্বারা কি দ্বারা প্রকাশ করা হয়, এইচ দ্বারা প্রকাশ করা হয়, আপনারা জানেন। তো প্রথমে আমরা হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্রের সাহায্যে আমরা এই যেটা প্রমাণ করবো আর কি। সেটা দেখেন যে প্রথমে আমরা হচ্ছে পদ্ধতি যেটা যেভাবে আমরা দেখেন যে আমরা যেটা করব প্রথমে চিত্রটা বুঝবো। এই চিত্রটা বুঝলে এই বর্ণনাটা আপনারা হচ্ছে সহজেই কি পারবেন। ঠিক আছে, তো চিত্রটা দেখেন যে পানি এবং তরল এগুলো পরে হিসাব করি আমরা। এখানে দেখেন যে প্রথমে নারানি সহ একই পদার্থের তৈরি দুইটি পরিষ্কার ও শুষ্ক ক্যালোরিমিটার। এই যে এটা একটা পাত্র দেখতেছেন, এটা একটা পাত্র দেখতেছেন, এই দুটাকে আমরা ক্যালোরিমিটার বলতেছি, এবং এই ক্যালোরিমিটার দুইটাই একই পদার্থ দ্বারা তৈরি। ঠিক আছে, এবং এখানে হচ্ছে কি নারানি আছে একটা, এই যে এটা হচ্ছে কি নারানি, এই দুইটাতে নারানি আছে। তো নারানি সহ এরকম আমরা হচ্ছে দুইটা পরিষ্কার এবং কি শুষ্ক ক্যালোরিমিটার একটা নামকরণ করলাম, এটার নামকরণ করলাম আমরা এ, এটার নামকরণ করলাম আমরা হচ্ছে বি। নিয়ে খালি অবস্থায় এদের ওজন নেব একবার। খালি অবস্থায় যখন খালি আছে তখন একবার ওজন নেব, আর একবার হচ্ছে এই ওজন নেওয়ার পরে পরীক্ষণীয় তরল মানে যে তরলটার হচ্ছে কি পরীক্ষা করব, সেই তরলটা দ্বারা একটা ক্যালোরিমিটার ভর্তি করব। যেমন এই যে এই বি যে ক্যালোরিমিটারটা আছে যেটা নিয়েছি, এটাতে আমরা হচ্ছে তরলটা দিব, অর্থাৎ যে তরলের আপেক্ষিক তাপ আমরা নির্ণয় করতেছি নিউটনের শীতলীকরণ সূত্রের পদ্ধতিতে। তো এটাতে আমরা সেই তরলটা নিব, এবং আর একটা পাত্র যে আছে বা ক্যালোরিমিটার, এটাতে আমরা হচ্ছে পানি দ্বারা পূর্ণ করব। এই পূর্ণ প্রায় পূর্ণ করার পর আমরা এবার তাদের আবার কি নিব, ওজন নিব। এরপর হচ্ছে কক্ষ তাপমাত্রা, আমাদের যে এগুলো হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় করতেছি। ঠিক আছে, এরপরে এই স্বাভাবিক তাপমাত্রা কক্ষ তাপমাত্রা থেকে প্রায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড ঊর্ধ্বে ক্যালোরিমিটার দ্বয়কে তরল ও পানি সহ উত্তপ্ত করা হবে। ঠিক আছে, এই পানি সহ এবং তরল যেটা আছে সব মিলে এগুলাকে আমরা হচ্ছে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেডের ঊর্ধ্বে আমরা হচ্ছে কি উত্তপ্ত করব। এই উত্তপ্ত করার পরে এবার আমরা হচ্ছে এদেরকে ধীরে ধীরে শীতল হইতে দিব, এবং এই যে ধীরে ধীরে এরা শীতল হবে, এই শীতল আমরা হচ্ছে যখন হবে তখন আমরা কি করব, এই পাত্র দুইটাতে একটা থার্মোমিটার সেট করব। এখানে যে থার্মোমিটার সেটাকে দিলাম আমরা T1, এবং এখানে একটা থার্মোমিটার সেট করব সেটাকে দিব আমরা T2। এই T1 এবং T2 কাজ আমরা যেভাবে করব সেটা হচ্ছে প্রতি মিনিটে এর তাপমাত্রা কতটুকু কমতেছে, ঠিক আছে, সেটা আমরা হিসাব করে রাখবো। এই জন্য এখানে লেখা হয়েছে যে দুইটি থার্মোমিটার T1 এবং T2 দ্বারা প্রতি মিনিটে পরপর এদের তাপমাত্রা নির্ণয়ের আমরা কি করব, ব্যবস্থা করব। তো এই যে যে কথাবার্তা গুলা বললাম বা চিত্র যেগুলো দেখলাম, এখানে একটা ব্যাপার আছে কি তাপমাত্রা, এটাকে থিটা দ্বারা প্রকাশ করা হয়, এবং হচ্ছে কি থার্মোমিটার নিলাম টি। তো এই ব্যাপার স্যাপার গুলা যেগুলো হচ্ছে তাপমাত্রা কমতেছে বাড়তেছে, এবার হচ্ছে তাপমাত্রা কতটুকু করে কমতেছে সেগুলাকে কি থার্মোমিটার দ্বারা পরীক্ষা করতেছে, এই বিষয়গুলো আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই লেখ চিত্রের মাধ্যমে এখান থেকে আমাদের হিসাব বের করে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা এতক্ষণ যে বিষয়গুলো বললাম এগুলো আমরা হচ্ছে কি হিসাব করব। তো দেখেন খুবই সহজ, শুধুমাত্র এই চিত্রটা আঁকলে চিত্রটাতে যা আঁকছেন সেটা হচ্ছে বাংলাতে লিখে দিবেন, শেষ, বর্ণনা শেষ। এরপরে আমরা হচ্ছে এটা হচ্ছে গ্রাফটা যেটা নিব, এটা আপনারা খাতায় আঁকলেই হবে, সমস্যা নাই। হ্যাঁ, খাতাতে আপনার পেন্সিল দিয়ে আঁকবেন। যে এখানে আমরা হচ্ছে কি একটা লেখ চিত্র নিচ্ছি, এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, এবং এই এক্স অক্ষ বরাবর আমরা হচ্ছে সময় হিসাব করব, এবং এই ওয়াই অক্ষ বরাবর আমরা থিটা হিসাব করব। ঠিক আছে, এবং এখানে আমাদের হচ্ছে কি দুইটা পদার্থ ছিল, একটা হচ্ছে কি পানি এবং এটা হচ্ছে একটা তরল পদার্থ। মূলত আমরা হচ্ছে কি তরল যে পদার্থ সেটা দিয়ে কি আপেক্ষিক তাপ নির্ণয় করতেছিলাম। তো এই দুইটা পদার্থের জন্য আমরা হচ্ছে কি দুইটা লেখচিত্র অঙ্কন করব। তো এই একটার মধ্যে আমরা দুইটা লেখচিত্র অঙ্কন করবো, একটা হচ্ছে কি পানির জন্য আর একটা হচ্ছে কি তরলের জন্য। আমাদের দুইটা ক্যালোরিমিটার ছিল, একটা হচ্ছে কি তরল পদার্থ নিয়েছিলাম যেটা পরীক্ষা করতে পারবো, আর একটা হচ্ছে কি পানি দ্বারা পূর্ণ করছিলাম। তো জন্য লিখে নিলাম যে এক্স অক্ষ বরাবর টি, এই এক্স অক্ষ বরাবর টি অর্থাৎ সময়, এবং ওয়াই অক্ষ বরাবর উষ্ণতা বলতে কি তাপ, বা উষ্ণতা বলতে কি তাপমাত্রা বোঝানো হয়। বসিয়ে তরল ও পানির জন্য দুইটি লেখচিত্র অঙ্কন করা হয়। এই লেখচিত্র হতে থিটা 1 এবং থিটা 2 তাপমাত্রার জন্য T1 এবং T2 বের করে নেওয়া হবে। ঠিক আছে, T1 এবং T2টা এখান থেকে বের করে নেওয়া হবে। আমরা তো এগুলা হচ্ছে পরবর্তীতে হিসাব করব, শুধুমাত্র গ্রাফটা দেখেন। তো এটার জন্য প্রথমে আপনারা এইভাবে এঁকে নেবেন, দেওয়ার পরে
এই একটাকে পানি দিলেন এই পর্যন্ত, এবং এখান থেকে আরেকটা দিলেন, সেটা হচ্ছে কি তরল পদার্থ। এবার হচ্ছে কি আমাদের এইদিকে সময় এবং এদিকে কি তাপমাত্রা। তো তাপমাত্রার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে হচ্ছে কি তাপমাত্রা যখন হচ্ছে মানে এই যে সময় নিয়ে যে তাপ দিলাম, দেওয়ার পরে একটা সময় গিয়ে কি করলাম, যে শীতল হওয়ার জন্য আমরা তাপটা সরে নিচ্ছি, যে ধীরে ধীরে শীতল হবে। তো এই জন্য আমরা একটা ধরে নিচ্ছি θ1 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটাকে ধরে নিচ্ছি কি θ2 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এখান থেকে দেখেন যে এখান থেকে আমাদের এটা একটা হচ্ছে কি, এটা একটা লেক, এবং এটা একটা লেক, হচ্ছে একটা পানির জন্য, একটা কি তরল পদার্থের জন্য। তো এই যে θ1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে কত সময় আহ, পরে আমাদের এইরকম আসলো, যে এটা হচ্ছে যখন এই যে এটা কি পানির লেক, এটাতে পৌঁছাইছে এই বিন্দুটাকে, যেখানে ছেদ করছে এটাকে আমরা হচ্ছে কি এ বিন্দু ধরলাম, এবং পানির জন্য যেটাতে যা ছেদ করছে যুক্ত হয়েছে এটাকে আমরা বি বিন্দু ধরলাম। এটা হচ্ছে θ2 জন্য আমাদের হচ্ছে এই যে তরল পদার্থে যেখানে যা পৌঁছাইছে এটাকে আমরা সি বিন্দু ধরলাম, এবং পানির জন্য যেখানে পৌঁছাইছে এটাকে ডি বিন্দু ধরলাম। এবার এই যে আমাদের হচ্ছে যেখানে যা পৌঁছাইছে এদিকে একটা লম্ব টানবো। এরপর হচ্ছে এই যে বি তে এখানে পৌঁছেছে, এখানে একটা লম্ব টানবো। সি তে গিয়ে পৌঁছেছে, এখানে একটা লম্ব টানবো। এবার ডি তে গিয়ে পৌঁছেছে, এখানে একটা লম্ব টানবো। এরপর সময়টা আমরা কিভাবে T1 এবং T2 এই দুইটা আমরা কিভাবে বের করে নেবো। এই যে থিটা ওয়ান একবার কি গেছে, এই যে এই বিন্দুতে পৌঁছাইছে, এটার জন্য আমরা লম্ব টানছি। আবার এই যে θ2টাও কি করছে, আমাদের হচ্ছে এই যে তরলে পৌঁছাইছে না, এই তরলে একটা কি এ বিন্দু আর একটা কি তরলে, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে এই যে এ এবং সি এই দুইটার মাঝে যে যে সময়টা গেছে সেটাকে আমরা T2 ধরে নিছি। হ্যাঁ, সেটাকে T2 ধরে নিছি। আর এই যে পানির সাথে যেটা সম্পর্ক আর কি, θ1 এই বরাবর আসছে, এবং পানির সাথে θ2 যেটা সম্পর্ক এই বরাবর আসছে। অর্থাৎ এই যে এই বি এখান থেকে এই পর্যন্ত, এটাকে আমরা আবার ধরে নিচ্ছি কি T1। আশা করি আপনারা এখন লেখ চিত্রটা খুব সহজেই আঁকাইতে পারবেন। এখন আমরা হচ্ছে হিসাব করব, তাহলে আমাদের এই থিওরিটা শেষ হয়ে যাবে। তো থিওরি বিষয়গুলো কি, ভাষা থিওরি যেগুলো সেগুলো হচ্ছে মোটামুটি মুখস্থের মাধ্যমে মনেই রাখতে হয়, তবে মনে রাখার কৌশলটা কিভাবে সেগুলা কি শেখানোর প্রয়োজন হয় আর কি, সেগুলো আমি দেখাই দিলাম যে কিভাবে চিত্রটা আঁকবেন এবং মনে রাখবেন। তো হিসাবের ক্ষেত্রে আমরা মনে করি যে পরীক্ষাধীন তরল পদার্থের ভর m1, ঠিক আছে, এবং পরীক্ষাধীন আপেক্ষিক তাপ হচ্ছে এস, মূলত এই এসটাই আমরা বের করব। তাহলে এই এসটা কার সাথে আমরা বের করব, পরীক্ষাধীন তরলের সাথে, ঠিক আছে। পরীক্ষাধীন কি তরল, এটার জন্য আমরা এস এর সম্পর্ক নিয়ে আসবো, এবং পানির ভরকে আমরা ধরবো হচ্ছে m2, এবং ক্যালোরিমিটার পানি সম, মানে ক্যালোরিমিটারের যে ওজন এটাকে আমরা হচ্ছে কি ধরতেছি, আমরা হচ্ছে কি ডব্লিউ ধরে নিচ্ছি, ঠিক আছে। তো এখন পানির সময় বলতে ওই যে ক্যালোরিমিটারে পানি থাকে আর কি, সেটা বোঝানো হচ্ছে। তো এখন দেখেন যে ওই যে θ1 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে θ2 তে পর্যন্ত পৌঁছায়, মানে θ1 এ কি তাপমাত্রা সর্বোচ্চ ছিল, এরপরে ধীরে ধীরে θ2 তে যখন আসলো, ঠিক আছে, আসলে কি হচ্ছে, শীতল হচ্ছে, শীতল হতে তরল ও ক্যালোরিমিটার কর্তৃক হারানো তাপ, যে পরিমাণ তাপ হারাচ্ছে, এই হারানো তাপটা কি তাপ, আমরা হচ্ছে এই তাপটাকে θ1 - θ2 করে দিব, মানে এই পরিমাণটাই কি সময়ের মধ্যে হারাচ্ছে। তো এই জন্য আমরা লিখতেছি যে এখানে একটা বিষয় ভালোভাবে নোট করবেন, যে তরল, এই তরলটাকে আমরা কি ধরছিলাম, পরীক্ষা লব্ধ কিন্তু তরল পদার্থ। মূলত এখান থেকে আমরা কি করব, ওই যে আপেক্ষিক তাপ নির্ণয় যে আমাদের প্রশ্নে যেটা বলছে, ঠিক আছে, প্রশ্নে কি বলছে, সূত্রের সাহায্যে তরলের আপেক্ষিক তাপ নির্ণয় করব, এবং এই আপেক্ষিক তাপকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, এস দ্বারা। এই আপেক্ষিক তাপের নির্ণয় করার জন্যই কিন্তু আমরা হচ্ছে পরীক্ষা লব্ধ একটা কি নিয়েছিলাম, তরল নিয়েছিলাম, আর একটাতে পানি নিয়েছিলাম। এই জন্য আমরা এই প্রথমটাতে দেখেন আমরা যখন লিখবো তখন হচ্ছে এসটাকে রাখবো এখানে। তো এই জন্য তরল ও ক্যালোরিমিটার কর্তৃক হারানো তাপ, এটাকে আমরা m1 এস, ঠিক আছে। মূলত আমাদের নিউটনের সূত্র থেকে আমরা জানতাম যে এম এস ডেল ডেল থিটা, সরি, এম এস ডেল থিটা। তো যেখানে ডেল থিটা মানে কি তাপমাত্রার পার্থক্য, সেটা আমরা লিখছি। এবং প্রথমটা হচ্ছে তরলের সাথে, আমরা এটা তরলের ভরকে আমরা হচ্ছে m1 ধরছিলাম। আর যেহেতু তরলের সাথেই আমরা হচ্ছে এই তরল যেটা আছে সেটারই পরীক্ষারত আপেক্ষিক তাপ আমরা নির্ণয় করব, এই জন্য এর সাথে কি হবে, এসটাও হবে। এই জন্যই আমরা প্রথমটা m1 ধরছিলাম, এই জন্য m1 s সাথে কি θ1 মানে θ2। এবং ক্যালোরিমিটার কর্তৃক হারানো তাপ, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের প্রথমে দেখেন এখানে একসাথে দুইটা কাজ। একটা হচ্ছে কি ওই যে তরল কর্তৃক হারানো তাপ,
এই তরল কর্তৃক হারানো তাপ, এই তরলের সাথে কিন্তু আমাদের এস এর সম্পর্ক আসতেছে, কারণ এই তরলের জন্য আমরা কি আপেক্ষিক তাপ নির্ণয় করবো। এই জন্য M1 S θ1 মানে θ2 করছি। এবং ক্যালোরিমিটার কর্তৃক হারানো তাপ যেটা, সেটা ক্যালোরি মিটারের যেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি ডব্লু, এটার সাথে আমরা কি তাপটা হারাচ্ছে এটা লিখবো যে θ1 - θ2। ঠিক আছে, এখানে কিন্তু আমরা আর এই এস নিচ্ছি না। বুঝতে পারছেন? একই ভাবে এটাকে আমরা একটা কাজ করতে পারি, এখানে θ1 - θ2 যদি কমন নেই, তাহলে কি থাকবে আমাদের M1 + W থাকবে। এটা এখানে করে নেওয়া যাবে যে M1S + W এবং θ1 - θ2 কমন নেওয়া হইলো। একইভাবে পরেরটার ক্ষেত্রে আমাদের হচ্ছে পানি, পানির জন্য পানি কর্তৃক হারানো তাপ, তাহলে পানির ভরকে আমরা ধরছিলাম M2, এটার সাথে আমরা কি θ1 - θ2। এই পানির জন্য কিন্তু আমরা আপেক্ষিক তাপ কথাটা নিয়ে আসতেছি না, ঠিক আছে, যে কারণে এখানে এস দেই নাই, এটার মতো। ঠিক আছে, একইভাবে ক্যালোরিমিটার কর্তৃক হারানো তাপ আগেরটার মধ্যে আমরা লিখবো ডব্লু θ1 - θ2। এখান থেকে θ1 - θ2 কাটা যদি কমন নেই, তাহলে এখানে আমাদের থাকবে M2 প্লাস, আর এখানে কি থাকবে ডব্লু। তো এটা আমরা লিখে নিলাম। এখন দুইটি ক্ষেত্রেই পারস্পরিক অবস্থা একই, দুইটি ক্ষেত্রেই পারিপার্শ্বিক অবস্থা একই, তাই নিউটনের শীতলীকরণ সূত্র অনুসারে উভয় ক্ষেত্রে শীতলীকরণের হার সমান। মানে এখানে একটা বিষয় যে দুইটি ক্ষেত্রেই পারিপার্শ্বিক অবস্থা একই, মানে এই যে হচ্ছে আমাদের যে চিত্র, ঠিক আছে, এই চিত্রের জন্য দুইটা আমরা কি লেখ চিত্র অঙ্কন করছিলাম, একটা হচ্ছে পানির জন্য আর একটা কি তরলের জন্য। তো এটা কি একই পরিমাণ তাপ আমরা দিছিলাম, এই জন্য কি এই পারিপার্শ্বিক তাপ একই হওয়ার কারণে এদের তাপমাত্রার যে হার সেটাও কি হবে, দুইটাই সমান হবে। যে কারণে আর হার কথাটা আসলে কি হয়, সময় দ্বারা ভাগ দিতে হয়। তো আমরা যেটা বের করে নিছিলাম প্রথমের ক্ষেত্রে, সেটা আমরা লিখছি ডিভাইডেড বাই কি, প্রথমটার জন্য T1 ইকুয়াল, আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে যেটা বের করে নিলাম সেটাকে উপরে লিখবো, হার যেহেতু বের করতেছি এই জন্য কি T2। ঠিক আছে, এবং দুইটার পারস্পরিক অবস্থা যেহেতু একই, তাই আমরা এই দুটাকে ইকুয়াল দ্বারা লিখতে পারি। তো এই দুটা কই থেকে লিখছি আবারও বলছি, দেখেন যে এই যে এখান থেকে, ঠিক আছে, এটাকে আমরা দিলাম, এটা ইকুয়াল এই যে এইটা আমাদের, এটা ইকুয়াল এটা। তো এটা দেওয়ার পরে আমরা কি করব, টি প্রথমটাকে T1 দ্বারা ভাগ করব এবং দ্বিতীয়টাকে T2 দ্বারা ভাগ করব, কারণ আমরা কি হারটা সমান হবে সেটা বলতেছি। এজন্য সমান দেওয়া হয়েছে, আর হারের জন্য কি সময় দ্বারা ভাগ করতে হয় সেটা লেখা হয়েছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমাদের এখানে দেখেন, আমরা কিন্তু এখানে এই যে θ1 - θ2 কে কাটে দিতে পারি, তাহলে আমাদের এখানে কি থাকবে, এ পর্যন্ত থাকবে, আর এটা কি এ পর্যন্ত থাকবে, সেটা এখানে লেখা নেওয়া হয়েছে। এখন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই T1 যেটা আছে সেটাকে আমরা যদি এই পাশে পার করে দিই, তাহলে কি হবে, T1/T2 হবে। তাহলে M1S + W ইকুয়াল M2 + W, T1/কি T2। এরপরে আমরা এখান থেকে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে, যেহেতু আমরা এস নির্ণয় করবো সেহেতু এসটাকে আমরা এখানে রাখবো। এজন্য M1S-টাকে এখানে রাখলাম আর ডব্লিউটাকে পার করে দিলাম। তাহলে এখানে প্লাস আছে, এই পাশে পার করে দিলে আমাদের কি হবে, মাইনাস হবে, মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এখন এই এমটাকেও যদি আমরা পার করে দিতে চাই, তাহলে অবশ্যই কি হবে, পুরোটার সাথে ভাগ হয়ে যাবে। তাহলে এসটাকে রাখলাম, আর এই পুরাটা এই যে স্ল্যাশ দেওয়া হয়েছে ভাগ চিহ্ন, এরপর কি M1, মূলত হচ্ছে কি এটাই আমাদের প্রমাণ। তো আশা করি এটা বুঝতে পারছেন। তবে দুই একবার প্র্যাকটিস করলে আপনারা এটা অনায়াসেই লিখে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, জেড প্র্যাকটিক্যাল স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা হচ্ছে এখানে দেখবো যে প্লাঙ্কের যে বিকিরণ সূত্র আছে, বিকিরণ সূত্রটা প্রমাণ করবো। তো শুরুতে এখানে ম্যাক্স প্লাঙ্ক যে কথাটা বলতেছিল, এখানে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক বলছে যে 1901 সালে তাপ বিকিরণের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে 1901 সালে তাপ বিকিরণের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে শক্তি বন্টনের একটি তত্ত্ব রাশিমালা প্রদান করে। কোয়ান্টাম তত্ত্ব অনুসারে কোনো বস্তু থেকে শক্তি নিঃসৃত প্যাকেট বা কোয়ান্টা আকারে। এখানে বলছে যে কোনো বস্তু থেকে শক্তি নিঃসৃত হয়, শক্তিটা নিঃসৃত হয় প্যাকেট বা কোয়ান্টা আকারে। তাহলে কোয়ান্টা হচ্ছে কি যে গুচ্ছ গোলাকার, এভাবে হচ্ছে কি কতগুলো গোলাকার বস্তু, এই গোলাকার বস্তুগুলোকে আমরা কি বলতে, প্যাকেট। এই প্যাকেট গুলোর নামই হচ্ছে কোয়ান্টা। তাহলে কোয়ান্টা শব্দের অর্থ হচ্ছে এখানে প্যাকেট বা ছোট বস্তু। অন্য কথায় তড়িৎচুম্বক বিকিরণের শক্তি হলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কোয়ান্টায়ের সমষ্টি। মানে হচ্ছে কি তড়িৎচুম্বকীয় রাশিগুলা আমরা হচ্ছে দেখতে পেলে এইভাবে সরলরেখার মতন, আমরা হচ্ছে বাস্তবে দেখলে এগুলো আসলে এরকম কোনো সরলরেখা না,
কতগুলো হচ্ছে কি ছোট ছোট বিন্দু বা হচ্ছে কি ফোঁটার হচ্ছে সমষ্টি। এই ফোঁটাগুলোকে এক একটা আমরা কি বলতেছি কোয়ান্টা বা ফোটন। প্রতিটি কোয়ান্টামের শক্তির মান হলো বিকিরণের কম্পাঙ্ক এবং প্লাঙ্ক ধ্রুবকের সমান। এই যেগুলো হচ্ছে কি প্রতিটা ছিল এক একটা কোয়ান্টা, এই কোয়ান্টার যে শক্তির মান, এই শক্তির মানটা হচ্ছে এইচ আর নিউ। নিউটা হচ্ছে কম্পাঙ্ক আর এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তার মানে এই দুটো মান গুণ করলে যে শক্তি আসবে সেই শক্তি হচ্ছে প্রতিটা কোয়ান্টা বা প্যাকেটের হচ্ছে শক্তির পরিমাণ বা মান। তো প্রতিটি প্যাকেট বা কোয়ান্টামকে ফোটন বলা হয়। তার মানে এই যেগুলো যেগুলো হচ্ছে আমরা ছোট ছোট প্যাকেট ধরছিলাম, প্যাকেটগুলোর নাম হচ্ছে কি ছিল, কোয়ান্টা ছিল। এই কোয়ান্টার তাহলে আরেকটা নাম হচ্ছে ফোটন। তার মানে এই যে গোলাকার যে বস্তুগুলো থাকে যে ছোট ছোট, এই গোলাকার বস্তুগুলো তিনটা নাম আছে। এক এক প্রথম যেটা সেটা হচ্ছে কি ছিল, কোয়ান্টা। দ্বিতীয় নাম হচ্ছে এগুলো হচ্ছে বলা হচ্ছে প্যাকেট। তৃতীয় নাম্বার যেটা নাম সেটা হচ্ছে ফোটন। তার মানে ছোট ছোট যে বস্তুগুলো নিঃসৃত হয় সেই বস্তুগুলোকে আমরা তিনটা নাম বলছি, একটা হচ্ছে কোয়ান্টা, একটা হচ্ছে প্যাকেট, আর একটা হচ্ছে ফোটন। এই সূত্রটা হচ্ছে ই সমান হচ্ছে এইচ নিউ। এখানে ই হচ্ছে কি নিশ্চিত শক্তির পরিমাণ, এইচ হচ্ছে কি প্লাঙ্ক ধ্রুবক, আর নিউ হচ্ছে কি কম্পাঙ্ক। এখানে হচ্ছে এইচ কি ছিল প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবকের একটা মান ফিক্সড আছে, সেই মানটা আছে 6.626,196 × 10⁻34 জুল সেকেন্ড। এখানে এককটা যেটা ভুল হয়, এখানে হচ্ছে জুল সেকেন্ড, জুল পার সেকেন্ড না, কিন্তু এটা জুল, শুধু জুল সেকেন্ড। প্লাঙ্কের সূত্র অনুসারে কোনো বস্তু অবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে না, অবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে না। শক্তি নিঃসৃত তার মৌলিক কম্পাঙ্ক শুধুমাত্র কতিপয় গুণিতক মানের শক্তি বিকিরণের সমান। এখানে বলতে কোনো বস্তু যখন শক্তি বিকিরিত হয় সেই শক্তি বিকিরিত হয় কি নিরবিচ্ছিন্ন ভাবে না, বিচ্ছিন্ন ভাবে। মানে কি একটা আরেকটার সঙ্গে একটু কিন্তু একটু হচ্ছে কি দূরত্ব বজায় থেকে। এই যে দূরত্ব যে বজায় থেকে, এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট প্যাটার্নে, মানে নির্দিষ্ট হচ্ছে এক একটা সরলরেখার মতো, মানে নির্দিষ্ট গুণিত আকারে হচ্ছে কি হয় একটা পদার্থ থেকে নিশ্চিত হয়। এই গুণিতকটা যে আমরা যদি কি দ্বারা প্রকাশ করি, এইচ নিউ দ্বারা, শুরুতে কি বলবো, একটা প্রোটন থেকে শক্তি বের কি হয়েছিল এইচ নিউ, তাহলে যে দ্বিতীয় নাম্বার যে প্রোটন থেকে বের হবে তার মানে তার থেকে নির্দিষ্ট মৌলিক গুণিত আকারে বের হবে। তো দ্বিতীয় যে প্রোটন সে বা হচ্ছে কি প্যাকেট, সে প্যাকেট থেকে যদি 2H নিউ ধরি, তাহলে তৃতীয় থেকে 3H নিউ, এভাবে চতুর্থ থেকে তাহলে কি হবে 4H নিউ। এভাবে ক্রমান্বয়ে হচ্ছে চলতে চলতে থাকবে। তাহলে শেষ পর্যন্ত যদি এন সংখ্যক যদি প্রোটন বা প্যাকেট থাকে, তাহলে হচ্ছে শেষে আমরা কি লিখবো, এন এইচ নিউ। এখানে এইচ নিউ যেটা ছিল, এইচ নিউ থেকে আমরা কি বলতেছি, বর্জিত শক্তির মান। এই বর্জিত শক্তি, তাহলে প্রথমে বর্জিত শক্তিটাকে আমরা কি লিখবো, ই লিখবো। দ্বিতীয়টাকে কি লিখবো, 2E লিখবো। তৃতীয়টাকে আমরা কি লিখবো, 3E লিখবো। তাহলে এখানে এইখান থেকে যেটা ছিল এটা ছিল যে প্লাঙ্কের সূত্র। এই প্লাঙ্কের সূত্রটা বিবৃতি, মানে প্লাঙ্কের সূত্র কি বলছে, প্লাঙ্কের সূত্রের মান কি কি, এগুলো হচ্ছে এখান থেকে এখানে বর্ণনা দেওয়া আছে। এখন প্লাঙ্কের সূত্র যদি আমরা প্রমাণ দেখি, প্লাঙ্কের সূত্রে প্লাঙ্কের সূত্রে কি সর্বনিম্ন মাত্রার শক্তিকে হচ্ছে ই দ্বারা প্রকাশ করা, কি দ্বারা প্রকাশ করা, ই বা এপসাইলন দ্বারা প্রকাশ করা। আমরা হচ্ছে শুরুতে যে এটা দেখছিলাম, যে সর্বনিম্ন যে প্যাকেট, সেই সর্বনিম্ন প্যাকেটের শক্তিকে কি ধরছিলাম, এইচ নিউ ধরছিলাম। এই এইচ নিউ থেকে যে পরিমাণ শক্তি বেরোয় সেটাকে আমরা কি ধরতেছি, এপসাইলন। শুধু হচ্ছে এপসাইলন। দ্বিতীয় নাম্বার যে শক্তি, সেই শক্তিটাকে ছিল 2H নিউ, তাহলে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এপসাইলন 2। এভাবে যদি ক্রমান্বয়ে আমরা যদি লিখি, তাহলে প্রথমে হচ্ছে যে শক্তি বেরোবে সেটা হচ্ছে এপসাইলন, দ্বিতীয়টা বেরোবে 2 এপসাইলন, তৃতীয় যে শক্তি বেরোবে সেটা হচ্ছে 3 এপসাইলন। তাহলে এটা যে স্বাভাবিক সংখ্যার মধ্যে 1 2 3 করে বাড়তেছে, সেজন্য আমাদের সর্বশেষ যে শক্তিটা সেটা হচ্ছে কি এন এপসাইলন। মানে এন সংখ্যক যদি হচ্ছে প্যাকেট বা শক্তি বের হয়, তাহলে শেষের যে শক্তি সেই শক্তি হবে এন এপসাইলন। এখন শক্তি যে নিশ্চিত হয়, এই শক্তি নিশ্চিতের ক্ষেত্রে বিজ্ঞানী হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের একটা হচ্ছে বন্টন সূত্র। এই বন্টন সূত্রটা হচ্ছে এন আর সমান এ উপর, এখানে ই থাকতেছে আর উপরে থাকছে এপসাইলন আর ডিভাইডেড কেটি। এখানে এটা হচ্ছে তার কি সংখ্যা, এটা হচ্ছে তার হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে কি সংখ্যা, ভর সংখ্যা। ইটা হচ্ছে একটা হচ্ছে কি ধ্রুবক, আর ইটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে শক্তি যে নিশ্চিত হয় সেই শক্তি নিশ্চয়নের মাত্রা। কি হচ্ছে বোলসম্যান ধ্রুবক, আর টি হচ্ছে কি তাপমাত্রা। এখানে এনটা হচ্ছে শক্তি নিঃসরণের শক্তি, যাদের শক্তি সেটা হচ্ছে মোট শক্তি হচ্ছে এন আর। আর এপসাইলন নট কি ছিল, ওইটা হচ্ছে কি যার জন্য বের করবে সেটা হচ্ছে এপসাইলন আর এর জন্য। কি হচ্ছে বোলসম্যান ধ্রুবক, এটা মান হচ্ছে কি ফিক্স, এটা মান ফিক্সড, এটা মানটা হচ্ছে 1.38 × 10⁻23 জুল পার কেলভিন। এটা মুখ হচ্ছে রাখতে হবে যে বোলসম্যান ধ্রুবকের মান হচ্ছে কত, 1.38 × 10⁻23 জুল কেলভিন ইনভার্স 1। আর টি ছিল কি পরম তাপমাত্রা। আর এখন এখান থেকে যদি আর এর মানটা যদি বিভিন্ন ধরি, আর আগে যখন হচ্ছে শক্তি যখন প্রকাশ করে তখন কি ধরছিলাম, H নিউ 2H নিউ 3H নিউ এভাবে ধরছিল। এখন আর এর মান যেটা ছিল, এই আর এর মানটা যদি আমরা চৌভাবে স্বাভাবিক সংখ্যা ধরি, প্রথমের ক্ষেত্রে 0, তারপরে 1, তারপরে 2, এভাবে যদি সিরিয়ালি লিখি,
আর এখানকার যে সূত্র, এই সূত্রতে যদি ওইভাবে আছে মানগুলো বসাই, তাহলে আছে আমরা প্রথমে যেটা পাই, আর এর মান যদি জিরো হয়, আর এর মান যেটা আর এর মান হচ্ছে জিরো, তাহলে ই এর মান হচ্ছে, ই এর মানটা পুরোটা জিরো হয়ে যাচ্ছে, এখানে পুরো আছে কত হয়ে যাবে, জিরো। তার মানে এখানকার যে রাশি আছে এই পুরো রাশি হবে জিরো, তার মানে ই জিরো, ই জিরো এর মান হচ্ছে ওয়ান, তার মানে এন আর সমান সমান আমরা কত পাবো, এ পাবো। তাহলে এখানে কত বসেছিলাম, জিরো বসেছিলাম, এখানে এন আর এর নিচে এখানে আর এর মান কত, জিরো, সেই জন্য আমরা এখানে কি লিখবো, এন জিরো মান হচ্ছে এ। দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন আছে, সেই প্রশ্ন আছে আর এর মান যদি ওয়ান হয়, আর এর মান কত, ওয়ান, তার মানে এখানে এন ওয়ান, তাহলে এন ওয়ান এর মান যদি লিখি, তাহলে ই আর মানে এপসাইলন আর, আর এর মান হচ্ছে কত, ওয়ান, তাহলে আর এর মান যদি ওয়ান হয়, তাহলে উপরে শুধু কি থাকবে, মাইনাস এপসাইলন ডিভাইডেড কি থাকবে, কে আর টি। তার মানে হচ্ছে আর এর মান যদি ওয়ান হয়, তাহলে যে শক্তি নির্গত হবে সেই শক্তি নির্গতের রাশি হচ্ছে এটা। আবার দ্বিতীয় ক্ষেত্রে যেটা, তৃতীয় ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আর এর মান যদি টু হয়, কি হতে হয়, টু। আর এর মান টু হলে আমরা এখানকার থেকে যে রাশি, সেখানে আর এর মান হচ্ছে কত বসাবো, টু বসাবো। আর এর মান টু বসালে এখানে এন এর মান কত, এখানে টু হবে। তার মানে হচ্ছে আমরা এটা পাই যাবো। তাহলে এটা হচ্ছে এই যে আর এর মান জিরো, আর এর মান ওয়ান, আর এর মান টু, এইগুলো হচ্ছে কোথা থেকে পেলাম আমরা, জাস্ট এখানকার যে সমীকরণ আছে এক নম্বর, এই সমীকরণে জাস্ট বসাই দিচ্ছি আর বের করছি। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ই এর উপর যদি জিরো দেওয়া হয়, তার মান কত আসে, ওয়ান আসে। এখন আরেকটা যেটা, সেটা হচ্ছে আর এর মান যদি থ্রি হয়, আর এর মান যদি থ্রি হয়, তাহলে যে শক্তি নির্গত হয় সেটা হচ্ছে থ্রি এপসাইলন, কত এপসাইলন, থ্রি এপসাইলন। তাহলে এখানে কত হবে, এন থ্রি সঞ্চালন করে এন নট, উপরে থাকে ই মাইনাস থ্রি এপসাইলন ডিভাইডেড কে টি। তাহলে হচ্ছে আর এর মান কটা পাইলাম, এখানে হচ্ছে আমরা চারটা রাশি পেলাম, একটা হচ্ছে কি আর এর মান জিরো, আর এর মান ওয়ান, আর এর মান টু, আর এর মান থ্রি। এভাবে হচ্ছে কি ক্রমান্বয়ে আর এর মান হচ্ছে ইনফিনিটি পর্যন্ত থাকতে থাকবে, এন সংখ্যক পর্যন্ত চলতে থাকবে, যতগুলো দেওয়া থাকবে ততগুলো পর্যন্ত করবো। তাহলে এখন এই তিনটা রাশি যদি আমরা সিরিয়ালে যদি যোগ করি, তাহলে প্রথমে কি ছিল, প্রথমে আমাদের কি ছিল, এন নট এর মান ছিল, তারপর হচ্ছে কি এন নট টি এপসাইলন নট এটা, তারপরে হচ্ছে এটাকে টি টু রাশি। এক কথা এখানে হচ্ছে এটা কি ছিল আমাদের প্রথমের মান, এটা হচ্ছে এন জিরো, এটা হচ্ছে এন ওয়ান, এটা হচ্ছে আমার এন টু। অর্থাৎ এন সমান সমান সামেশন অফ এন। এন সামেশন অফ এন, এন হচ্ছে যতগুলো এন আমরা বের করছি, তো কি বের করছি, এন নট প্লাস এন ওয়ান প্লাস এন টু প্লাস যতগুলো আছে বের করবো। তাহলে এখন হচ্ছে এটা যেহেতু সূত্র ছিল, এখানে আছে এটা আসতেছে, এখন আমরা এখান থেকে মানগুলো বসাই দিচ্ছি। এখানে আছে আর উপরের লাইনে একটা লেখা দরকার ছিল যে এন সমান সমান এন নট প্লাস এন টু, এন ওয়ান প্লাস এন টু প্লাস ড্যাশ। এখান থেকে আমরা এন নট এর মান বসাই দিচ্ছি। এন নট এর মান কি ছিল, এন নট এ ছিল কিছু ছিল না এটা। আর এন ওয়ান এর যে মান, এন ওয়ান এর মান কি ছিল, এন ওয়ান মান আসছে ছিল কি, এন নট ই, এন নট ই উপরে থাকতেছে এ মাইনাস এপসিলন ডিভাইডেড কেটি, আর এন টু এর যে মান সেটা মান হচ্ছে এন নট উপরে আছে ই মাইনাস টু এপসিলন ডিভাইডেড কেটি। কারণ এখানকার যে রাশি, এই রাশি থেকে অবশ্যই কি কমন যায়, এখানে এন নট কমন যায়। এই যে রাশি থাকতেছে, এই রাশি থেকে আমাদের কি কমন যাচ্ছে, এন আর নট। এন নট যদি কমন নেই আমরা এই রাশি থেকে, এই রাশি থেকে যদি এন নট কমন, এখানে এন নট থাকতেছে, যদি এখানে প্রথম থেকে কি থাকছে, ওয়ান থাকতেছে। আর এখান থেকে আমাদের কি বাকি থাকতেছে, তাহলে হচ্ছে শুধু ই মাইনাস এপসিলন ডিভাইডেড কি থাকছে, কেটি। আর এখান থেকে কি, এখান থেকে যেহেতু আমাদের দুইটা ই এর পাওয়ার হচ্ছে দুইটা রাশি ছিল, তার মানে ই টু এক্স এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ই এক্স ডট ই এক্স। তাহলে কোথাও যদি আমরা এক্স কমন নেই, তাহলে ভিতরে আর একটা এক্স থাকে যাবে। তার মানে এখানকার যে রাশি, এখানে হচ্ছে ওইভাবে যদি কল্পনা করি, এখানে দুইটা হচ্ছে ওইভাবে আছে, একটা হচ্ছে বাইরে কি করছি, কমন নিয়েছি, কত কমন নিয়েছি, এন নট কমন নিয়েছি, তাহলে বাইরে ভিতরে যেটা ছিল সেটা কি থাকবে, ই মাইনাস টু এপসিলন ডিভাইডেড কে। ঠিক। এখন এখানে হচ্ছে যেটা, এখানে একটা একটা হচ্ছে বিস্তৃতি সূত্র করছে, এটা হচ্ছে বিস্তৃতির সূত্র। বিস্তৃতির সূত্র হচ্ছে এরকম, যদি কোনো সূত্রতে এরকম থাকে যে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস ড্যাশ, এইরকম যদি থাকে, তাহলে তাই সেই যে সূত্র, ওই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি। সেই সূত্রটা হচ্ছে কি, লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কয়ার, এইভাবে লেখা যায়। কি যায়, এইভাবে লেখা যায়। যেহেতু এইভাবে যদি লেখা যায়, এটা হচ্ছে পুরোটার উপর হোল স্কয়ার হবে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না।
এখান থেকে আমরা যেটা ছিল সেটা ছিল কি যে 1 + 1 / x²। এখানে থেকে আমরা কিভাবে লিখতে পারি 1 + x তারপরে ইনভার্স 1। এখানে হচ্ছে ছিল ঠিক ওইভাবে ছিল, এখানে x এর জায়গায় কি আছে ই ইনভার্স x আছে, তার মানে ওই রাশিটাকে যদি আমরা এইভাবে লিখি যে 1 - b মাইনাস হচ্ছে কি ছিল এখানে এপসিলন ডিভাইডেড kt, এটা হচ্ছে আমি কি লিখবো ইনভার্স 1। তো ইনভার্স 1 থেকে কি লিখবো বাই আকারে লিখি। তো এই রাশিটাকে যদি বাই আকারে লিখি তাহলে বাই আকারে মানে 1/ডিভাইডেড কি থাকবে এখানে 1 - b থাকবে মাইনাস এপসিলন ডিভাইডেড হচ্ছে k আর t থাকবে। এখন এখানে যেহেতু এন নট উপরে ছিল তার মানে এখানে এন নটটা উপরে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তার মানে উপরে কি থাকতেছে এন আর নট থাকতেছে। তাহলে আমরা এখানে যেটা পেলাম যে এন সমান কি পেলাম এন নট নিচে থাকতেছে ই মাইনাস ই এফ ই এপসাইলন ডিভাইডেড হচ্ছে কি ল্যামডা টি। এরপরে যদি হচ্ছে আমরা নিচে দেখি আবার যোগ করে